আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্প প্রাপ্তি, ইসলামিক গল্প, পর্ব ৯। চলুন নূরের আয়নার প্রতিদিন আলোর গল্প শুনি ইনশাআল্লাহ। কপালের কাছে কিছু চুল কচি পাতার মতো দুলছে। জানালা দিয়ে আসা তির্যক আলো মুখের এক পাশকে আলোকিত করে রেখেছে। স্বল্প পরিচিত বহু আকাঙ্ক্ষিত মুখের সে হাসি আমাদের অন্তঃস্থল নাড়িয়ে দিচ্ছে প্রতি মুহূর্তের জন্য। এক ঝড়ের পূর্বাভাস সে পাচ্ছে, এক অনুভূতির সন্ধান মিলেছে যা এর আগে অনুভূত হয়নি, কখনো না। টেনে হিচড়ে দৃষ্টি সরিয়ে নেয় আহমাদ। গলা খাকারি দিয়ে অপ্রয়োজনীয় ব্যস্ততা দেখে নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালায়। মাহিবার শরতের আকাশে মেঘ জমে। একটুখানি প্রশংসা সে চাইছিল, একটা সুন্দর বাক্য তার ঝলমলে আকাশে রোদার কোমলতা তৈরি করত, কিন্তু না। লোকটার মনে না আছে শরৎ, না আছে বসন্ত। সে সব সময় কাঠফাটা গ্রীষ্মের মতো। দীর্ঘশ্বাস ফেলে মাহিবা। কি আর করার, গ্রীষ্ম হোক আর বর্ষা, এ তার ব্যক্তিগত ঋতু, একান্তই তার। চুলগুলো হাত খোপা করে আহমাদকে ডেকে যায়, খেতে আসুন। আঁচলের শেষ অংশটুকুর প্রস্থান দেখা পর চোখ বন্ধ করে ফেলে আহমাদ। চোখের অন্ধকার ক্যানভাসে মনের রং তুলি দিয়ে ঠিক একটু আগের সেই ঝলমলে ছবিটা ফুটিয়ে তুলতে চায়। একবার, দুইবার, বারবার। বিকেলের নরম আলো মনের বাতাবরণে শান্তির প্রলেপ লাগিয়েছে। খুব যত্নে আলপনা এঁকেছে মন উঠান জুড়ে। বারান্দার একপাশে দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাস গায়ে মাখছে মাহিবা। ও পাশটায় যাওয়ার কায়দা নেই। পাশের বাড়ির জানালাটা একদম সোজাসুজি, দাঁড়ালেই দেখা যায়। খুব ইচ্ছে করল একবার, আহমাদকে বলে, চলুন কোনো জায়গা থেকে ঘুরে আসি। ফের ভাবে, লোকটা নাওয়া খাওয়া ভুলে কাজ করছে, এখন বললে যাবে না, বলা ঠিকও হবে না। তুলনামূলক ছোট আশা নিয়ে আমাদের পাশ ঘেঁষে বসে মেয়েটা। উৎসুক চোখে চেয়ে দেখে চোখের সাথে সাথে হাতের অস্থিতিশীলতা। কাজের গতি একটু শিথিল হলে বলে, একটা কথা বলি। তাকান আমার দিকে। হাতের কলম রেখে তাকায় আহমাদ। বলো। কিছু গাছ কিনে আনতে পারেন, বারান্দায় লাগাবো। কেন, বাইরে গাছ নেই? বারান্দায় লাগাতে হবে কেন? বাইরে তো আছে, বারান্দাটা একটু সাজাতাম। বারান্দা সাজানো লাগবে না। নিস্তেজ হয়ে যায় মাহিবার উৎফুল্ল মেজাজ। আহমদ থেকে নেতিবাচক উত্তর সে আশা করেনি। মুখের কালো মেঘ সরাতে নিজের দিকে মন দেয়। শাড়ির দিকে দৃষ্টি যেতেই সেটা খুলে ফেলার কথা ভাবল। ভাবনা অনুযায়ী কাজ ছাড়তেও দেরি হয় না। ঘরোয়া বেশে ফিরে আসতেই আহমদ বলে, খুলে ফেললে কেন? ভালো লাগছিল। কাঁদতে মন চাইল মাহিবার। সেজে বুঝে যখন চোখের সামনে ঘুরে বেরিয়েছে তখন কিছু বলতে ইচ্ছে করেনি। যেই খুলে ফেলেছে অমনি বলছে ভালো লাগছিল। ভাবনার পথ ঘোরাতে চায় মাহিবা। তৎক্ষণাৎ মনে হয়, ইশিকা কেমন আছে? পরে আর কথা হয়নি। তুমি ফোন দিয়ে শুনে নাও। কার কাছে ফোন দেব? নাজমা বেগমের সাথে কথা বলো। নাম্বার দিন। নাজমা বেগমের সাথে কথা বলে প্রসন্ন হয় মাহিবার মন। মানুষটা এত ভালোবাসে, এত ভালোবাসা পেলে কি কারো মন খারাপ থাকতে পারে? মাহিবা তো পারে না। সন্ধ্যার পর রান্নাঘরে ব্যস্ত মাহিবা। আয়েশাকে সেমাই রান্না করে দিতে হবে। দুপুরের খেলা সে জিতে গেছে। মাহিবা যে ইচ্ছে করে জিতিয়েছে এমন নয়। মাহিবা ঠিকঠাক মতো হিসাব রাখতে পারেনি। এটা করতে যেয়ে ভুলে গেছে, ওটা করতে যেয়ে ভুলে গেছে। কিন্তু আয়েশা পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের হিসাব রেখেছে। তাই বিজয়ী ব্যক্তির ইচ্ছা স্বরূপ এ রান্নার আয়োজন। আয়েশা মাহিবার রুমে পুতুল খেলছে। একা একাই কত কথা বলছে পুতুলের সাথে। আহমাদ ঘরে এসে সেটা খেয়াল করে। বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করে বোনকে। ওটা কি? আহমাদের দিকে চেয়ে আয়েশা বলে, পুতুল। এটা আবার কেমন পুতুল? এমনই পুতুল। চোখ মুখ নেই, এটা একটা পুতুল হলো নাকি? তুমি পুতুলের কি বোঝো? ভাবিমণির তো চোখ মুখ আছে। ভাবিমণিকে কি তোমার পুতুলের মতো লাগে? তাহলে এটাকে লাগবে কিভাবে? থতমত খেয়ে যায় আহমাদ। মেয়েটা দিন দিন ঝগড়টে হচ্ছে বলে তার মনে হয়। সেই ক্ষণেই মাহিবা আসে, হাতে ট্রে। এক পাশে ওগুলো রাখতেই আহমাদের প্রশ্ন ভেসে আসে, আয়েশাকে সুন্দর দেখে কিছু পুতুল কিনে দিও তো, বেচারি ববাকানা পুতুল নিয়ে ঘুরছে। সুন্দর পুতুল বলতে ওই যে ছোট ছোট পুতুল পাওয়া যায় না, ঘরবাড়ি সহ সেগুলোই কিনলেই তো হয়। বেশ গাম্ভীর্যের সাথে মাহিবা বলে, ওগুলো কেনা যাবে না। কেন? ওই হালকার উপর ঝাপসা খেয়াল না করে যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝবেন ওইসব পুতুলের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। কালার আউটফিট যেমনই হোক, ওদের বডি স্ট্রাকচার একই আর খুবই অবাস্তব। অবাস্তব বিলানো।
কারণ ওদের দেহের অনুপাতে যেই মাথা লাগানো হয় সেটা কখনোই জুৎসই না। একটা মানুষের ওরকম মাথা থাকতে হলে তাকে আরো মোটা হতে হবে, নয়তো ওই মাথা নিয়ে মেরুদণ্ড বেঁকে যাবে। তাছাড়া ওদের কোমর যেমন, ওতে দেহের ভার নেওয়া সম্ভব নয়। পুরো একটা ভুয়া জিনিস। এত রেশিও দেখে আমরা কি করব? ছোট মানুষ খেলবে, খুশি হলেই হলো। ওড়না দিয়ে মুখ মোছে মাহিবা। একটু গরম লাগছে। এটাই তো সমস্যা। আপনি গুরুত্ব না দিয়ে ওদের হাতে ওই পুতুল তুলে দেবেন, তখন ওদের কাছে ওগুলোই স্বাভাবিক লাগবে। নিজেকে ওই পুতুলের মতো মনে করবে, নিজের বডিকে ওরকম বানাতে চাইবে। তারপর মোটা মানুষ ওদের কাছে অস্বাভাবিক লাগবে। কাউকে সেজন্য অপমান বা ঘৃণা করলেও সেটা অস্বাভাবিক হবে না। আশ্চর্য! পুতুলের সাথে এসবের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে বলেই বলছি। আমাদের অবচেতন মনে এমন অনেক জিনিসই অভ্যস্ত, যেটা আমরা সতর্কভাবে গ্রহণ করি না। যেমন দেখুন, আপনার অবচেতন মন ধরে নিয়েছে আইশুর খেলার ঘর এটা। এখন ও যদি অন্য কোনো ঘরে খেলা করে, সেটা আপনার কাছে অস্বাভাবিক লাগবে। কিন্তু যখন এই ঘরে খেলবে, সেটাতে কিন্তু আপনি কোনো আলাদা মনোযোগ দেবেন না। এভাবে অনেক জিনিস আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে। যেগুলো নিয়ে আমরা প্রত্যহ নাড়াচাড়া করি, সেগুলো আমাদের খুব গভীর থেকে এফেক্ট করে। এভাবেই পুতুলগুলো আমাদের যদি প্রভাবিত করে, সেটা আহামরি কোনো বিষয় হবে না। আর এর ভয়ানক দিক কি জানেন? একটা বাচ্চা মেয়ে যখন নিজেকে পুতুলের মতো দেখাতে চাইবে, তখন খাওয়া দাওয়া কমিয়ে দেবে, নিজেকে স্লিম করতে চাইবে, সাজগোজের প্রতি আসক্ত হয়ে যাবে। ফলাফলস্বরূপ স্বাভাবিক জীবন থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু তাহলে তো মানুষ এগুলো আর কিনত না। ক্যান্সার তো ঘরে ঘরে হয় না, কিন্তু যার ঘরে আসে তার জীবনের শেষ বার্তা নিয়ে আসে। দুর্ঘটনা একবারই ঘটে, তারপর থেকে তো মানুষ সতর্ক হয়ে যায়। কিন্তু সতর্ক হওয়া দরকার ছিল আগে, যেটা আমরা উল্টো করি। ভাবুক হয়ে পড়ে আহমদ। ভাবতে থাকে মাহিবার কথার গূঢ় রহস্য। এমএসদের শেয়ারের একটা অংশ কিনছি, অনেক সস্তায় ওরা ছেড়ে দিল, বুঝলি? সস্তায় দিল কেন? ঝামেলা নাই তো। আমিও ভাবছিলাম সেইটা, কিন্তু খোঁজখবর করে দেখলাম ওদের অভ্যন্তরীণ গোলযোগ, নিজেরা ফাঁকে পয়রা শেয়ার ছেড়ে দিতেছে। তামিমিরাও বললাম, কষ্ট হইলেও যদি একটু কিনে রাখতে পারে তাহলে কাজ হবে। আমার সিক্স সেন্স বলতেছে একটা কিছু হবে। কি বললো? কিনবে বলল, দেখি কি করা যায়। ও দোস্ত, তুই কি কিনবি? আমি কেমনে কি? দেখ না, আমার দাঁত ফিলিংস আসতেছে একটা কিছু হবে। আরে আমি জবের ভিতরে আছি, এর মধ্যে আবার শেয়ার টেয়ার কি? ওহো, থাকলি দেখ না, একটু পারিস নাকি? তোর যত আবল তাবর কথা। এত টাকা আমি কই থেকে ম্যানেজ করব এখন? তুই খালি নিয়ত কর, 1 মাস টাইম আছে, খুব জোর 2 মাস। একটু দেখ ভাই। আচ্ছা রাখ তুই, দেখা যাবে সে। ফোন রেখে দিল ইফাদ। নিজ ব্যবসা দাঁড় করানোর দারুণ একটা সুযোগ সামনে এসেছে। তার মনে হচ্ছে সামনে কিছু একটা হবে। কার হবে, কি হবে, এসব কিছু না বুঝলেও তার মন বলছে কিছু একটা হবে, কিছু একটা। ইফাদের কথায় গুরুত্ব দিল না আহমদ। এই ছেলের কোনো সুদূর প্রসারী চিন্তা নেই, হুটহাট সব কাজ। তার সামনে সুযোগ এসেছে নিজেকে তুলে ধরার। এই সুযোগ কাজে লাগাতে পারলে প্রমোশন নিশ্চিত। চমৎকার এই সুযোগকে হাতছাড়া করার কোনো মানেই হয় না। খুব সংকোচের সাথে বন্ধুদের কাছে মাফ চাইল আহমদ। নিমন্ত্রণ জানিয়ে সেটা রক্ষা না করতে পারা যে কতটা লজ্জার, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কিন্তু বন্ধুমহল সেদিকে যেন কোনো দৃষ্টিও দিল না। শাস্তি হিসেবে 1 পদ বাড়িয়ে রান্নার কথা বলে চলে গেল সম্পূর্ণ ভিন্ন বিষয়। মনে মনে কৃতজ্ঞ হয় আহমদ। তার সংকোচ কাটানোর জন্য বন্ধুদের চেষ্টাটুকু তার বড় ভালো লাগলো। আমাকে কুরআন পড়া শিখাবে ভাবিমণি? মাগরিবের নামাজ শেষে কুরআন পড়ে উঠল মাহিবা। তখনই ঘরে আয়শার প্রবেশ। বুক সেলফে শালি করে সাজানো বইয়ের দিকে তাকিয়ে হাসল মাহিবা। সে নিজেই এই কথাটা আয়শাকে বলতে চাইছিল। পেছন ফিরে আয়শাকে নিজের কাছে জড়িয়ে নিয়ে বিছানায় বসে আদর করে বলে, কেন শিখবে? তুমি কি সুন্দর করে পড়ো, আমার খুব ভালো লাগে শুনতে। আমিও শিখব, তারপর ওরকম সুর করে পড়ব। হাত নাড়িয়ে ঘাড় দুলিয়ে কথা বলে আয়শা। মেয়েটা যখন হাসে, ঠোঁটের ডান কোণে ছোট্ট একটা ভাঁজ পড়ে।
একদম ছোট, একদম এমনই একটা ভাঁজ পরে আহমাদ হাসলেও। চিকন কোমল ওই ভাঁজটুকু দেখলে বোধহয় কচি কিশলয়ের শুভ্র পুষ্পমঞ্জরি। মাহিবার ছুঁয়ে দিতে স্বাদ জাগে। আচ্ছা, ছুঁয়ে দিলে কি লজ্জাবতীর মতো নুইয়ে পড়বে, নাকি সূর্যমুখীর মতো ঘাড় উঁচু করেই থাকবে? শুধু এই জন্যে? হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমাকে যদি কেউ একটা চিঠি পাঠায় খুব দূর দেশ থেকে, তোমার খুব আপনজন, তুমি কি করবে? চিঠিটা পড়ব। কেন পড়বে? আমার জন্য চিঠি পাঠালো আর আমি পড়ব না? কি লিখেছে জানার জন্য পড়ব। আচ্ছা ধরো তোমার দাদা ভাই বহু দূরের কোনো দেশ থেকে তোমার জন্য একটা খাতা পাঠিয়েছে, পুরোটা লিখেছে তোমার জন্য। তোমাকে কিছু জায়গায় উপদেশ দিয়েছে, কিছু জায়গায় ভালোবাসার কথা বলেছে। এখন সেই খাতাটা হাতে পেয়ে তুমি কি করবে? তাড়াতাড়ি করে পড়ব। যদি অন্য ভাষায় লিখে পাঠায়, যেটা তুমি জানো না, তাহলে সেই ভাষাটা যে পারে তার কাছ থেকে শুনব। গুড। আচ্ছা, বারবার শুনতে ভালো লাগবে? আমাদের কোনো গল্প ভালো লাগলে সেটা আমরা বারবার পড়ি। এখন যদি কারো মুখে শুনি তাহলে কি সেরকম ভালো লাগবে, নাকি নিজে পড়লে বেশি ভালো লাগবে? নিজে পড়লে। আর মানুষের কাছে বারবার যাওয়াও যাবে না, মানুষ খুব বিরক্ত হয়। ঠোঁট উল্টিয়ে ভ্রু উঁচিয়ে মুখের কেমন একটা ভঙ্গি করল আয়েশা। মাহিবার খুব ভালো লাগলো। চিবুকে টান দিয়ে বলল, তাই? হ্যাঁ। আচ্ছা, এখন যদি আল্লাহ তোমাকে কোনো চিঠি পাঠায় যেটায় তোমার জন্য অনেক কথা লেখা আছে, সেই চিঠি তুমি পড়বে তো? পড়বই তো। যদি অন্য ভাষায় হয়? ভাষাটা শিখতে হবে। আরে, তোমার কি বুদ্ধি! নিজ প্রশংসা শুনে ভালো লাগলো আয়েশার। ভাবিমণি তার প্রশংসা করেছে, এ কি চারটিখানি কথা! আল্লাহ কিন্তু একটা চিঠি আমাদের অলরেডি দিয়েছেন। মাহিবার নিচু কণ্ঠের কথাই বিস্মিত হয় আয়েশা। তাই? কবে দিয়েছেন? আমার জন্য আছে? মেয়েটা এত ব্যাকুল। আছে তো, আমাদের সবার জন্য। অনেক আগে দিয়েছেন, 1400 বছর আগে। ধুর, কি যে বলো না তুমি! সত্যি বলছি। দেখাতে পারবে? হ্যাঁ, পারবো তো। দেখাও দেখি। শেলফে রাখা কোরআনের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে মাহিবা। চোখ পিটপিট করে তাকায় আয়েশা। ওইটা তো বই, চিঠি নাকি? যখন দিয়েছিলেন তখন চিঠির মতোই ছিল, টুকরো টুকরো। সেই সব টুকরো একসাথে করে এখন এরকম বইয়ের মতো হয়েছে। তাই? বিস্মিত আয়েশা। জি। তাহলে আমি পড়ব। বাংলা আছে না? আমি বুঝবো। বাংলা তো আছে, কিন্তু কি জানো, বাংলায় পড়ে ওরকম ফিলিংস পাওয়া যায় না। তাহলে আরবি ভাষা শিখতে হবে। কতদিন লাগবে? ততদিন চিঠি পড়তে পারবো না। এটাই তো মজা। চিঠির সামনে আছে, কিন্তু পড়তে পারছি না। পড়লেই তো ফুরিয়ে যাবে। অবশ্য এই চিঠি ফুরাবার নয়, কিন্তু ভালো লাগবে। কোত্থেকে শিখবো আরবি? হতাশা আয়েশা। কত আশা ছিল চিঠি পড়ার। আমি শেখাবো, শিখবে? তুমি পারো? ওই একটু পারি। তাহলে আজকে থেকেই শিখব। আজ না, প্রতিদিন সকালে ফজর পড়ে, ঠিক আছে? অত সকালে? সকালেই তো মাথা ফ্রেশ থাকে, পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। আচ্ছা, তাহলে কালকে সকাল থেকে শুরু করব। ইনশাআল্লাহ। আমি আম্মুকে চিঠির কথা বলে আসি। দৌড়ে যায় আয়েশা। ছোট্ট প্রাণের এই চঞ্চল গতি মাহিবার কি যে ভালো লাগে। খুব ভোরে উঠে কাজ করা আহমদের নিত্য রুটিন পরিণত হয়েছে। ঘুম থেকে উঠে আগে 2 রাকাত নামাজ পড়া, তারপর কাজ করা, ফজরের নামাজ সেরে ফের কাজে বসা। এর মাঝে একদিন মাহিবা আবদার জুড়ে বসলো হাঁটতে যাওয়ার। সে নাকি সকাল হওয়া দেখবে। আহমদ প্রস্তাব নাকচ করে দিল। সকাল প্রতিদিনই হচ্ছে, এতে নতুন কি আছে যে আজ ঘটা করে দেখতে হবে? পরামর্শ দিল বেশি ইচ্ছে হলে যেন আফিয়াকে নিয়ে ছাদ থেকে ঘুরে আসে। মাহিবা অবশ্য সেটা করল না। 3 তলায় ভেলারাটে আছে, তারা নাকি খুব ছাদে যাওয়া আসা করে। শাশুড়ি সালেহা বেগমের থেকে কথায় কথায় শুনেছে, তাই আর ওদিকে যাওয়া হলো না। বিরস বদনে ওই কাজ পাগল লোকটার দিকে চেয়ে একটা বই হাতে নিল মাহিবা। অনেক দিন বই পড়া হয় না, আজ একটু পড়া যাক। মনোযোগী কাজের মাঝে বিঘ্ন ঘটলে বিরক্ত হয় আহমদ, তবে সবার উপর দিয়ে বিরক্তি দেখানোর উপায় নেই। পাশের ডেস্কের সহকর্মী ডাকছে। বিরক্তি চেপে হাসি মুখে সেদিকে তাকায়। ইয়াসির সাহেব, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনার কি অবস্থা? আমি তো আপনার অবস্থা দেখে কাহিল। এত কাজ যে করছেন, ভাবি ঝাড়িটাড়ি দিচ্ছে না তো? মানে? আমার তো মনে হয় আপনি বাড়ি যেও এভাবে। রাত 10টার কাছাকাছি।
আহমাদ তখনও বাড়ি ফেরেনি। তবে এর মাঝে একটা ভালো কাজ করেছে। মেসেজের মাধ্যমে মাহিবাকে জানিয়ে দিয়েছে তার ফিরতে দেরি হবে। খুদি বার্তার প্রেক্ষাপটে সকলকে খাইয়ে মাহিবা অপেক্ষার প্রহর গুনছে। একটা বই হাতে নিয়ে বসে আছে সে। তবে মনোযোগ বইয়ে ধরে রাখা দুষ্কর হয়ে পড়ছে। বই বন্ধ করে ধপ করে উঠে পড়ে মেয়েটা। বারান্দায় যেয়ে একবার সামনের শূন্য হয়ে আসা রাস্তাটা দেখে ফের ঘরে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে কতক্ষণ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এলোমেলো চুলগুলোকে চিরুনির আঁচড়ে শৃঙ্খলাবদ্ধ করে। মুখটা ধুয়ে এসে হালকা প্রসাধনী ব্যবহার করে। সুগন্ধির মোহিত আবেশ ধারণ করে ঘরের চারিধারে চোখ বুলায়। যাক, গোছানো আছে। ঘড়ির কাঁটা 10:30টার ঘরে গেলে চেনা বাইকের শব্দ পাওয়া যায়। দৌড়ে সদর দরজা খুলে দাঁড়ায় মাহিবা। মুখে হাসি, চোখের তারায় কাঙ্ক্ষিত মানুষের প্রতিচ্ছবি। বাইকে তালা দিয়ে হেলমেট হাতে নিয়ে দাঁড়ায় আহমাদ। খুব বেশি ক্লান্ত লাগছে। সিঁড়ির রেলিংয়ে হাত দিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে ধীর কদমে দোতলার দিকে যায়। কদমের দিকে চেয়ে হাঁটতে থাকায় খেয়াল করে না সামনের মানবীকে। তবে অন্ধকার সিঁড়িঘর ড্রয়িং রুম থেকে আসা আলোয় আলোকিত হলে সামনে চোখ তুলে তাকায় আহমাদ। হাসি হাসি মুখে দাঁড়ানো মেয়েটাকে দেখে ক্লান্তির পারদ নিচে নামতে থাকাটা বেশ বুঝতে পারে। সালামের আদান প্রদান হলে ঘরে যায় আহমাদ। চারপাশের গুছানো আবহে শান্তির পরশ পায়। মিহি সুগন্ধি নাসারন্ধ্র ভেদ করে মস্তিষ্কে জানান দেয় সুসজ্জিত ঘরের সুন্দর পরিবেশ। সেই প্রভাব পড়ে আহমাদের দেহ মনেও। বিশ্রামের উদ্দেশ্যে কিছুক্ষণ বসে। মাহিবা এসে রুটিন ভাঙা আহমাদকে দেখে ধীর কণ্ঠে শুধায়, আপনার কি অনেক ক্লান্ত লাগছে? আর কিছু জিজ্ঞেস করে না মাহিবা। ক্লান্ত মানুষটাকে প্রশ্নবাণে জর্জরিত না করে নিজ কাজ করতে থাকে। আহমাদের হাতের কাছে প্রয়োজনীয় সব এগিয়ে দিয়ে খাবার আনতে চলে যায় মাহিবা। সাজানো খাবার এনে সামনে দিতেই হাতে মুখে পানির ছটা নিয়ে খাওয়া শুরু করে আহমাদ। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও কাঙ্ক্ষিত প্রশ্ন না পেয়ে অভিমান হয় মাহিবার। অভিমানী কণ্ঠেই বলে, আমি খেয়েছি কি না আপনি একটি শুনলেনও না। গতিতে নড়তে থাকা চোয়াল নাড়ানো বন্ধ হয়ে যায়। মাহিবার মুখের দিকে দৃষ্টি দিয়ে বুঝতে পারে খুব স্বার্থপরের মতো কাজ করছিল সে। বিব্রত হয়ে বলে, সরি, খেয়েছ? হৃষ্টচিত্তে মাহিবা বলে, না খাইনি, আপনার জন্য বসে থাকি। আপনি খেতে বসেই আমার কাছে শুনবেন আমি খেয়েছি কি না, ঠিক আছে? আচ্ছা, খেয়ে নাও। তৎক্ষণাৎ নিজ খাবার নিয়ে বসে পড়ে মাহিবা। সারাদিনের জমানো গল্প উগরে দিতে থাকে। এক পর্যায়ে বলে, জানেন আজ কলেজে কি হয়েছে? না তো, কি হয়েছে? ঠিক এভাবেই আয়েশার সাথে বলে আহমদ। মেয়েটা উৎফুল্ল হয়ে কথা শুরু করে। ইচ্ছা করেই আজ একইভাবে মাহিবার কাছে বলে। একই রকম উৎসাহ দেখতে পায় মেয়েটার আদলে। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে আজ প্রায় 3 বছর হবে। বিয়েটা প্রি প্ল্যান্ড ছিল না। যাই হোক, ওর হাজব্যান্ড ওর সাথে ভালোই ব্যবহার করত। কিন্তু যখন ওকে নিয়ে নিজের কাজের জায়গায় থাকতে শুরু করলো তখন রুম আলাদা করে দিল। আচ্ছা, কিন্তু স্বামী স্ত্রী কি এভাবে থাকে নাকি? তাই যখন আমার বান্ধবী বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলল তখন ওর বর নাকি বলেছে ওরকম হঠাৎ বিয়ে মানতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। তো আমার বান্ধবী যখন জিজ্ঞেস করলো তাহলে এভাবে কতদিন চলবে বা ভবিষ্যতে কি হবে, তখন ওর বর বলে পড়াশোনার সুযোগ পাচ্ছে, এটা যেন কাজে লাগায়, তারপর কিছুদিন গেলে ডিভোর্স হয়ে যাবে। তখন যেন কোনো বিপদে পড়তে না হয় তাই যেন এখন ভালো করে পড়ে। আহমাদের খাওয়া শেষ। প্ল্যানটি অনেকটা কমে গেছে, তবুও সে উঠছে না। মেয়েটা আগে কথা শেষ করুক। আরও নাকি ওকে বলেছে ওই লোকের অন্য জায়গায় সম্পর্ক আছে। তারপর থেকেই মেয়েটা কেমন হয়ে গিয়েছিল জানেন, কেমন নির্জীব মতো। বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না। ওখানে ফিরে গেলে হয়তো আবার বিয়ে দিত, কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে যেত। মেয়েটার মনটা একদম মরে গিয়েছিল। কিন্তু ওর সব রাগ ও পড়াশোনার উপরেই খাটায়। দুটো মানুষ এক ছাদের নিচে থাকলেও কথাবার্তা, এমনকি মুখ দেখা দেখিও হতো না। ও শুধু পড়তো আর পড়তো। তারপর একদিন খুব ভালো সাবজেক্টে ভালো ভার্সিটিতে চান্স পেয়ে গেল। তারপর কি হলো বলুন তো? আমি কিভাবে বলি? আহা, গেস করুন না। ওদের ডিভোর্স হয়ে গেল? না, রেজাল্টের পর মানে প্রায় 2 বছর পর বান্ধবীর বড়কে বলে এতদিন নাকি মিথ্যা কথা বলেছে যেন ও ভালো করে পড়ে। বিয়ের পর তো মেয়েদের পড়াশোনার আগের মতো হয় না। তারপর আবার যদি লোকটা বলে দিত আমার বান্ধবীকে ভালোবাসে তাহলে তো পড়াশোনাই হতো না। দারুণ লাগলো না ঘটনাটা? একদম গল্পের মতো বলুন? হতাশ স্বরে আহমদ বলে, না। কি না? দারুণ না? কেন? তুমি একটু কমন সেন্স খাটাও। এদিকে আসো।
দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে হাত মুছে আমাদের পাশে জায়গা করে নেয় মাহিবা। খাটে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আহমদ বলে, একটা জিনিস দেখো, তোমার বান্ধবীর পড়াশোনা, মেয়েদের পড়াশোনা, এটা ডিভোর্সের উপর নির্ভরশীল হবে কেন? পড়াশোনা তার নিজের জায়গায় থাকবে। মানুষের জীবনে ডিভোর্স না হলে কি পড়াশোনার দরকার নেই? অবশ্যই আছে। নিজেকে জানার জন্য সঠিক পড়াশোনার দরকার আছে। এমন তো না যে অনেক পড়াশোনা করলে ডিভোর্স হবে না, বা পড়াশোনা না জানলে ডিভোর্স হবে। মনোযোগী মাহিবা বলে, আমার মনে হয়েছে এটা বলা হয় ডিভোর্স পরবর্তী সময়ের জন্য, মানে তখন যেন কোনো মেয়েকে ভরণ পোষণের সমস্যায় ভুগতে না হয়, নিজেরটা নিজে করে খেতে পারে। তাই জন্য ডিভোর্স হয়ে গেলে সে বসে থাকবে কেন বলো তো? তার তো উচিত নিজের জীবন সাজানোর চেষ্টা করা। আরও যখন তার কোনো সন্তান নেই, বয়স কম, তখন কেন সে নিজেকে আরেকবার সুযোগ দেবে না? আর কাজের বিষয়টাও আলাদা। তার ইচ্ছে হলে নিজের দায়িত্ব পালন করে কাজ করবে, কিন্তু তার জন্য ডিভোর্স হতে হবে কেন? চুপ করে থেকে মাহিবা ভাবতে থাকে বিষয়টা। মাহিবার নীরবতার মাঝেই আহমদ যোগ করে, আরেকটা বিষয় দেখো, দুজন ছেলে মেয়ে যখন তারা স্বামী স্ত্রী হিসেবে সার্টিফাইড, তারা একই বাড়িতে ওভাবে আসলে থাকতে পারে না। আসলে মানুষের নেচারটাই এমন। প্রথম দিকে যখন তোমাকে আমি মেনে নিতে, এখনকার মতো অতটা জানতে পারিনি, তখন কিন্তু আমাদের মাঝেও দূরত্ব ছিল, কিন্তু সেটা সাময়িক। আর ওইভাবে থাকতে হলে এখানে অবশ্যই কষ্ট পেতে হবে। আর বৈধ সম্পর্কে অকারণে এটাকে আমি জুলুম মনে করি। সেকেন্ডলি, তোমার বান্ধবীর বরের উৎসাহ দেওয়ার সিস্টেমটা জঘন্য। সে মেয়েটাকে বলেছে তার অন্য কারো সাথে সম্পর্ক আছে। এতে মেয়েটা পড়েছে ঠিক, কিন্তু কতটা কষ্ট পেয়েছে সেটা বুঝতে পারছো? 2টা বছর, লিটারেলি 2টা বছর সে নিজের মাঝে জেনে এসছে তার হাজব্যান্ডের অন্য কারো সাথে অ্যাফেয়ার আছে। তাদের কোনো ভবিষ্যৎ নেই। এই 2 বছরে কি মেয়েটা মরে যেতে পারতো না? তখন নিজের মাঝে এই কষ্টটা নিয়ে মরতে হতো যে তার হাজব্যান্ড পরকিয়া করে। লোকটার জীবনে তার কোনো স্থান নেই। কি রকম একটা টেরিবল সিচুয়েশন ভাবতে পারছো? আর লাস্টলি, পড়াশোনা করার জন্য এমন উৎসাহী বা দিতে হবে কেন? এটা কোন টেকনিক? ভালোবাসা তো কোনো দুর্বলতা না, এটা নিজে একটা শক্তি। সেই শক্তির জোরে মানুষ কত কিছু করতে পারে। তাহলে সেই লোক তো ভালোবেসেই তাকে উৎসাহ দিতে পারত, তাই না? আমার তো মনে হয় তোমার বান্ধবীর উচিত লোকটাকে ঠাটিয়ে 2টো চড় দেওয়া। এটা কি কোনো খেলা নাকি? বাই দ্য ওয়ে, তোমার বান্ধবী কি করেছে? উৎসুক আহমদের দিকে চেয়ে শুষ্ক হেসে মাহিবা বলে, ওই তো আমাকে এসব। অফিসের প্রায় প্রত্যেকটা মানুষের চমকিত আশ্চর্য দৃষ্টি সিসিটিভি ফুটেজের দিকে। চমকের ঘোর কেটে গেলে সেথায় জায়গা করে নেয় ঘৃণার স্বচ্ছ প্রলেপ। ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নেয় সকলে। কারো কারো মুখ দিয়ে কটু কথাও বের হয়। সেদিনে সেই সহকর্মী ব্যক্তি বলে, ছি, লোকটা এতটা নীচ, ছি। কোনার টেবিলে মির্জা সাহেব নতকণ্ঠে বলেন, আমি এদের আগেই একসাথে দেখেছি, তবে ঘটনা যে এতদূর গড়িয়েছে সেটা কল্পনাই করতে পারিনি। এসবের মাঝে হতভম্ব ম্যানেজার ভদ্রলোক। কেঁচো খুঁড়তে গিয়ে সাবগার হওয়ার ঘটনা ঘটেছে তার সাথে। খুঁজতে এলেন কি আর বের হলো কি? ঘটনা হলো, উক্ত অফিসের বসকে ঘিরে আমাদের সাথে আরও একজন কর্মীকে একই কাজ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যার কাজ বেশি সুন্দর হবে পরবর্তী সুযোগ সে পাবে। বলা বাহুল্য, সেই অপর কর্মী একজন মহিলা, বয়সে আহমদের সমান অথবা কিছু ছোট হতে পারে। সে যাই হোক, এই ঘোষণার পর থেকে সেই মেয়েটিকে বসের সাথে খুব বেশি দেখা যাচ্ছিল, যেটা একটু চোখে লাগার মতো। আহমদ সেসব কানাঘুষার ধার ধারেনি। কি দরকার লোকের কাজে নাক কুলিয়ে সময় নষ্ট করা? তার থেকে নিজের কাজে মন দেওয়া বেশি বুদ্ধিমানের কাজ। তবে আজ যেই দৃশ্য নিজ চোখে দেখেছে, এরপর আর কোনোভাবেই তার মন থেকে সম্মান আসা সম্ভব না। পরিচ্ছন্ন কর্মী চলে যাবার মিনিট খানেকের মাথায় বসের রুম থেকে বস এবং সেই মেয়েটি একত্রে বের হয়েছে। তখন রাত 9টার কিছু বেশি। অফিস ছুটি হওয়ার প্রায় ঘণ্টা 4 পরের কথা। আমার তার কিছু আগেই বিদায় নিয়েছে। ব্যক্তিগত কাজ শেষ করার জন্য তার সেই দেরি। তবে এক ঝলকে বাহ্যিক অবস্থা যে প্রকাশ করছে, তাতে আর সন্দেহ নেই ঘটনা কোন পর্যন্ত চলে গেছে। মন থেকে ঘৃণা আসে তার। লোকটার বয়স প্রায় 60 ছুঁই। বাবার বয়সের লোকটাকে আহমদ এতদিন যথেষ্ট সম্মান দিয়ে এসেছে। তবে তার সাথে লোকটা তেমন কোনো কাজ না থাকাতে নিজের ভেতরে লুকানো পিতৃস্বরূপ সম্মানটুকু আর বের হয়ে আসেনি। তবে আজ থেকে তার জায়গা আহমদের মনে ঠিক কোন কোনায় রাখা হবে সেটা ভাবার বিষয়। আহমদের মুখ লালাভ হয়ে উঠেছে। লজ্জা, অস্বস্তি, ঘৃণা সব একসাথে।
চোখের পতা বন্ধ হলেও যেন মাত্র দেখা সেই কলুষিত দৃশ্যই ভেসে উঠছে। কোনো বিষয় পেলে অফিস সেটা নিয়ে সরগম হয়, যেন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ চলে পুরো কর্মক্ষেত্র জুড়ে। কিন্তু আজ সেই কর্মক্ষেত্র স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই, কলম পড়ার শব্দ যেন আটকে উঠছে সকলে। সেই ক্ষণে অফিসে প্রবেশ করেন বস এবং তার কিছু পরেই সেই মেয়েটি। আর চোখে এই দৃশ্য সকলে দেখলেও কিছু বলার সাহস বা ইচ্ছা কোনোটাই হয় না। সকলে যথারীতি নিজ নিজ কাজ শুরু করলে কিছু সময় পর ডাক পড়ে আহমদ এবং সেই মেয়েটির। বিক্ষিপ্ত মস্তিষ্ককে শান্ত করে নিজের তৈরি করা কাজ নিয়ে বসের রুমের দিকে যায় আহমদ। স্নায়বীয় উত্তেজনা দমিয়ে রাখা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। পিছু আসা মেয়েটির দিকে কোনো ধ্যান দেয় না। অনুমতিপূর্বক রুমে প্রবেশ করলে কর্মকর্তা প্রথমে মেয়েটির কাজ দেখতে চান। আমাদের সাথে কোনোরূপ কথা না বলে, তার কোনো কাজ না দেখেই বলেন, মার্ভেলাস, অসাধারণ কাজ করেছে, এমন কাজই তো আমি খুঁজছিলাম। সলজ্জ মুখে মেয়েটি বলে, থ্যাংক ইউ স্যার। আহম্মদ ঘটনা বুঝতে সময় নেয়। নীরব অসম্মতির তোয়াক্কা না করে বলে, স্যার, আমার কাজটা যোগ্য কাজ খুঁজে পাওয়ার পর আর সময় নষ্ট করার মানে হয় না মিস্টার ইয়াসির। আশা করি বিষয়টা ক্লিয়ার। নাও ইউ মে লিভ। স্পষ্ট প্রত্যাখ্যান। ফাইল বাড়িয়ে রাখা হাতটা শক্তির অভাবে কখন যে নেমে গেছে টের পায়নি আহম্মদ। বুকের ভেতর কি যেন জেকে বসে আছে। গলার কাছটা দলা পাকিয়ে যায়। ফিরতি পথে পা বাড়ালে চোখটা ঝাপসা হতে চায়। তার এতদিনের অক্লান্ত পরিশ্রম, প্রতিটা দিন ভোরে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পূর্ব পর্যন্ত টানা কাজ করা, কত শত পছন্দের কাজ রেখে কত আশা নিয়ে এই ফাইলটা তৈরি, কত উত্তেজনার পারও দুচু হয়েছিল, সবটা এক লহমায় হারিয়ে গেল। সবটা। লোকটা যদি ফাইলটা একবার দেখতো তাহলে বোধহয় এতটা কষ্ট হতো না। ঘটনার মারপেচ বুঝতে পেরে তার চিৎকার করে কাঁদতে মন চায়, ইচ্ছে করে সব লণ্ডভণ্ড করে দিতে। কিন্তু নিজের ভাঙা অবস্থা নাকি অন্যকে দেখাতে নেই, তাহলে নাকি লোকে আরও সুযোগ নেয়। সেই সূত্রে রেশ ধরে খুব শান্ত ভঙ্গিতে নিজের ডেস্কে যায় সে। হাতের কালচে রঙা ফাইলে চেয়ে থাকে অপলোক। সকালের ফুটেজের সাথে বর্তমানের অবস্থা মিলিয়ে সমীকরণ সমাধান করতে বেশি কষ্ট করতে হয়নি। শেষ পর্যন্ত প্রমোশন পেতে এই পথ। খুব সন্তর্পণে আস্তে ধীরে নিজের ব্যাগ গুছিয়ে রওনা দেয় দরজার দিকে। এখানে আর একদণ্ড থাকার ইচ্ছে, আগ্রহ, শক্তি কোনোটাই তার অবশিষ্ট নেই। তাকে চলে যেতে দেখে পাশের ডেস্কে সে সহকর্মী ডেকে ওঠেন, ইয়াসির সাহেব, কই চললেন? আরে দাঁড়ান। যা, চলে গেল। শেষটুকু নিজ মনে বললেও অফিসের সকলের কাছে ঘটনা পরিষ্কার। তারা তো অবোধ ভালক নয়। বাইক হাঁকিয়ে হাইওয়ের দিকে চলে আহমদ। আকাশটা বেশ মেঘলা, বৃষ্টি হবে বোধহয়। তারও কি মন খারাপ? মন খারাপের স্মৃতি মুছে ফেলতে কালো মেঘগুলোকে বৃষ্টি রূপে ঝরিয়ে দেবে। তারপর দেখা যাবে স্বচ্ছ ফকফকে নীলাভ আকাশ, বৃষ্টি শেষে রোদ। বাহ, কি দারুণ! হুট করে বাইকে কি একটা সমস্যা হয়। বাইক চালানো থামিয়ে রাস্তার একপাশে দাঁড়ায় আহমদ। হেলমেট খুলে একপাশে রেখে সমস্যা খুঁজতে থাকে। তখনই পেছন থেকে কেউ ডাকে, আহম্মদ ভাই। নিজ নাম শুনে অবচেতন মনেই পেছনে তাকায় আহমদ। চোখের পাতায় ধরা পড়ে এক সুশ্রী মেয়েলি মুখ। আদলে কিছু পরিবর্তন এলেও চেনা সে মুখ এক বিশ্রী ঘটনা স্মরণে নিয়ে আসে। তৎক্ষণাৎ মুখ ঘোরায় আহমদ। হা না কিছু উত্তর করে না। আজকের দিনটা তার জন্য কি সে জানে না। একের পর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য, ঘটনা মুখের সম্মুখীন হয়ে চলেছে। সব আশা, আকাঙ্ক্ষা, উত্তেজনাকে গলা টিপে হত্যা করতে চাইছে যেন সে। কথা বলবেন না? ঘুরিয়ে নেওয়া মুখে ঘৃণার আভাস ঠিকই টের পায় মেয়েটি। সাহস আসে মনে। সেই সাহসকে সঙ্গী করে আস্তে ধীরে আহমদের এক হাত আঁকড়ে ধরে দুহাত দিয়ে সেথায় টান বসিয়ে বলে, চলেন একটু বৃষ্টিতে ভিজে আসি। বৃষ্টির ঠান্ডা পানি মাথায় লাগলে মাথায় একদম ঠান্ডা হয়ে যাবে। তাহলে দেখ। কথা শেষ হয় না। কোথাও বিদ্যুৎও চমকায় না, তবে চমকে যায় মাহিবা। যখন শক্ত হাতের কঠোর স্পর্শ তার কোমল চিবুকে পড়ে থমকে যায় মেয়েটা। ঝিমঝিম করা জায়গাটা তাৎক্ষণিক হরতাল ডেকে সঙ্গী সাথী জড়ো করে ফেলে। ফলস্বরূপ পাতলা চামড়ার আস্তরণ ভেদ করে দেখা যায় লালাভ বর্ণের আভা। অজান্তেই নিজের বাম হাত চলে যায় আঘাতের দরুন হালকা গরম হওয়া বাম গালে। বিনা নিমন্ত্রণে জেকের আসা অশ্রুদের সমন করার বোধটুকুও হয় না মাহিবার। চরটা ছিল যেন ঝড় শুরু হওয়ার সংকেত। খুব অগোছালোভাবে শুরু হয় সে ঝড়। আহম্মদের বাক্যবান যেন আকাশে ডাকা মেঘেদের থেকেও ভয়ঙ্কর।
ওই যে ওরা ডাকছে, গুড়ুম গুড়ুম বলে গিয়ে বলেছিলাম আমাকে একা থাকতে দিন, বলিনি? একটা সেকেন্ড একা থাকার মতো নেই। যখন দেখো সব সময় আমার পিছে পিছে। আপনার কি আর কোনো কাজ নেই? বিয়ে করে ফেলা বলে মাথায় উঠে বসে আছেন। আশ্চর্য। হৃৎস্পন্দনীর গতি ঢাওর করার চেষ্টা করে মাহিবা। না, টের পাওয়া যাচ্ছে না। মস্তিষ্কের কার্যক্ষমতার সাথে সাথে কি হৃৎপিণ্ড অবসরে গেল নাকি? আশ্চর্য। বিপরীত মানুষের থেকে কোনো উত্তর না পেয়ে অদম্য গতি লাভ করে আহম্মদ। আবারও বলা শুরু করে, বিয়ের দিন আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি থাকবেন আপনার মতো আর আমি আমার মতো, রাইট? তাহলে আমার সব কিছুতে আপনি কেন নাক গলাতে আসেন? নিজের কাজ করতে পারেন না? বৃষ্টিতে ভিজবেন তো নিজে গিয়ে ভিজুন না। আমাকে নিয়ে টানাটানি করছেন কেন? নিজের বাড়িতে একটা সেকেন্ড শান্তি মতো থাকার উপায় নেই। যখন দেখো এইটা সেইটা বলতেই আছে। উফ। আচ্ছা, আপনি কয়েকটা দিন নিজের বাড়ি যেয়ে থাকেন না কেন? যান না, কিছুদিন বেরিয়ে আসুন। আপনারও ভালো লাগে, আমারও ভালো হয়। রোজ রোজ এই ঘ্যান ঘ্যান আর আমার ভালো লাগে না, অসহ্য। কথা শেষে প্রস্থান নেয় আরম্মাদ। সামনে দাঁড়িয়ে থাকা মূর্তি মানবীকে খেয়াল করে না। খেয়াল করলে দেখতে পেত মেয়েটা ঠোঁট চেপে। প্রিয় ভাই ও বোনেরা, গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। ও হ্যাঁ, কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।